মানে কি? এটা কিভাবে সম্ভব? তার মানে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে? কিন্তু আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের কলেজের গেস্ট টিচার, আর এখানে এত বড় লোক বিজনেসম্যান। স্যার সম্ভবত আমার ভাবনা বুঝতে পারলো, তাই আমার চোখের সামনে হাত নেড়ে বলল, কি এটাই ভাবছো তো? কলেজের নর্মাল একজন গেস্ট টিচার এত বড় বাড়ির ছেলে কি করে হলো? বড়লোক বাবার ছেলে যেন টাকা প্রাচুর্যে বিগড়ে না যায়, তাই আমার বাবা আমাকে সাধারণ জীবনযাপন করাও শিখিয়েছে। সাথে আমাদের পরিবারের নিয়ম হলো প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে তারপরে এই বিশাল বিজনেসে জয়েন করা। আমার বাবাও একই জিনিস করেছে আর আমিও তাই করেছিলাম। তার কথা শুনে আমি চরম পর্যায়ের অবাক হলাম। এত বড় লোকের ছেলে কিভাবে এত সাধারণ জীবনযাপন করতে পারে? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। সে হঠাৎ আবার আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জন্যই তো সাধারণ কলেজের টিচারকে ছেড়ে দিয়ে এই রিচ বিজনেসম্যানকে বিয়ে করলে, তাই না? তার কথা শুনে আমার মনে হলো আমার বুকে যেন কেউ তীর গেঁথে দিল, যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। সেই কথাটা সে আমাকে বলতে পারলো? আমি আহত চোখে তার দিকে তাকালাম। আমার চোখে চোখ পড়তে সে তার দৃষ্টি ঘুরিয়ে নিল আর বলতে লাগলো, এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি শুধু আমিই জানি। কি ভেবেছিলে আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলে গা ঢাকা দিয়ে আমাকে ছেড়ে দিবে? সেই তো আমি তোমাকে খুঁজে বের করে বিয়ে করেই ফেললাম। অনেক জ্বালিয়েছো আমাকে, আর না, এবার তোমার পালা। এই বলে সে বেরিয়ে গেল। আর আমি অশ্রু ঝরিয়ে ভাবতে লাগলাম, সে এসব কি বলছে? এসব কথার মানে কি? সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে করলো কেন? হয়তো ইগোতে লেগেছে তার। এত বড় লোকের ছেলে আমার মতো একটা সাধারণ মেয়ের ইগনোর নিতে পারেনি, তাই এসব করলো। কিন্তু শুভ্র স্যার তো এমন না। কি জানি আমিই বা তাকে কতটুকু বুঝতে পেরেছিলাম? যা বুঝেছিলাম তা তো ভুলই হয়েছিল। আর এই বা কোন শুভ্র স্যার? আমি যে শুভ্র স্যারকে চিনতাম সে তো খুব শান্ত ভদ্র লাজুক ছিল, আর এ তো সম্পূর্ণ বিপরীত। এত রাগী সে, এত রাগ সে শুভ্র স্যারের, ভাবা যায়? অস্বীকার করব না, যখন স্যারকে এখানে দেখলাম এক পলকের জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। বের হওয়ার 3 মিনিটের মাথায় স্যার আবার রুমে ফিরে আসলো, হাতে করে তার দেয়া সেই মাছের অ্যাকুরিয়াম দুটো নিয়ে। মনে পড়লো আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকুরিয়াম দুটো আমার সাথে যেন এ বাড়ি পাঠিয়ে দেয়। তাই বিদায়ের সময় ভাবে আমার ননদ মানে শুভ্র স্যারের ছোট বোনের হাতে দিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত কখনো কাছছাড়া করিনি এগুলো। স্যার আমার সোজাসুজি রাখা ছোট টি টেবিলটাতে অ্যাকোরিয়াম দুটি রেখে এর একটা ঠাস করে মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ কাছের অ্যাকোরিয়ামটি মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়লো, মাছটা দাপাদাপি করছে। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে বললাম, এ কি করলেন? স্যার মেঝে থেকে মাছ দুটো দুহাত দিয়ে তুলে অন্য অ্যাকোরিয়ামটিতে রেখে গম্ভীর গলায় বলল, এখন থেকে এরা একসাথেই থাকবে। আমি দ্বিতীয়বার আর প্রশ্ন করতে পারলাম না। তার রাগ দেখে পুরো চুপসে গেছি। শত হলেও ছাড়ত, একটা ভয় ফিলিংস কাজ করে। আমি ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ঘুরে রাগী গলায় বলল, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। আমার গলা দিয়ে বের হয়ে গেল, কেন? সে ধীরে ধীরে আমার কাছে আসতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, কেন? তুমি তো তখন বললে আজ আমাদের বাসর রাত। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ঢোক গিলে তার থেকে সরে এসে একটা গোলাপি রঙের সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখলাম স্যারও চেঞ্জ করে নিয়েছে। একটা হোয়াইট কালারের টি শার্ট আর ব্ল্যাক ব্লু কালারের কম্বিনেশনে ট্রাউজার পরে বেডে আধশোয়া হয়ে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে তার পাশ থেকে একটা বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছিলাম। সে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে, কোথায় যাও? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি সোফায় ঘুমাবো। সে জিজ্ঞেস করলো, কেন? আমি বললাম, কারণ আপনি আমার স্যার। সে ভ্রুকুচকে বলল, মানে? আমি হড়বড়িয়ে বললাম, মানে আবার কি, স্যার তো স্যারই। তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এমনভাবে রেগে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে গিলে খাবে। আমাকে জোরে একটা ধমক দিয়ে বলল, বেশি সিরিয়াল দেখা হয়েছে, তাই না? বিয়ের পরেও স্বামী স্ত্রী একজন সোফায় ঘুমাবে, একজন বেডে ঘুমাবে, আর মাঝখানে কোলবালিশ দাও। যত সব! এক্ষুনি এখানে এসে ঘুমাবে, না হলে কিন্তু এখন এখানে সত্যি সত্যি বাসর রাত হবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বেডে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। তারপর সে আমাকে বলল, আমার উপরে হাত দাও। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এগুলো কি বলে? স্যার আবার আমাকে ধমক দিয়ে বলল, কি তাড়াতাড়ি দিবা নাকি? তার কথা শেষ না হতেই আমি তার উপর হাত রাখলাম। সাথে সাথে স্যার আমাকে তার 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার খুব লজ্জা লাগলো। তখন মনে পড়লো সেই বিকেলের কথা, যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ স্যারের হাতের সাথে আমার হাতের হালকা স্পর্শ লাগে।
সাথে সাথে মনে হলো আমি যেন হাই ভোল্টেজের শক খেয়েছি। আমি লজ্জা পেয়ে হাত সরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো স্যার আমার সাথে নেই। আমি পেছনে ফিরে দেখলাম সে সেখানেই দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, মুখে হালকা লাজুক হাসি। আমি বুঝতে পারলাম স্যার আমার থেকেও বেশি লজ্জা পেয়েছে, সাথে শকও। আর এখন কিভাবে জোরে ধরে রেখেছে সে কিনা সে লাজুক শুভ্র শাড়ি, এমনভাবে জোরে ধরে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। এত কাছাকাছি এই প্রথমবার। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আর সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, মুখে প্রশান্তির ছাপ। তার হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। কিন্তু সেখানে তো আর আমার নাম নেই। সে তো আর আমাকে ভালোবাসে না। মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমাকে ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই সে বলল, শুক্তি তাড়াতাড়ি উঠো, নামাজ পড়ো। আমি ঘুম ঘুম চোখে বললাম, এই মাঝরাতে নামাজ পড়বো কেন? সে বলল, এখন মাঝরাত, ভালো করে তাকিয়ে দেখেন ম্যাডাম, সকাল হয়ে গেছে। আমি বেলকনির দিকে তাকিয়ে দেখলাম সত্যি আধার কেটে গেল। তারপর আলো ফোটা শুরু করেছে। তাই আলসামি ভেঙে ফ্রেশ হয়ে অজু করে এসে দেখলাম স্যার আমার জন্য আগে থেকেই তার পাশাপাশি জায়নামাজ বিছিয়ে রেখেছে। আমি গিয়ে দাঁড়াতেই স্যারও নামাজ পড়া শুরু করলো। আমি নামাজ শেষে মোনাজাত দিয়ে স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যারের এখনও নামাজ শেষ হয়নি। সে আরও 2 রাকাত শুকরানা নামাজ আদায় করছে। এই সময় হঠাৎ শুকরানা নামাজ পড়ছে কেন বুঝতে পারলাম না। স্যার দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করলো। আমি স্যারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে দেখতে। স্যার মনে হয় আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে। স্যার মোনাজাত শেষে আমার দিকে ফিরে বলল, কি দেখছো? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। এরপর স্যার তার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল, মনে হয় গোসল করছে। আর আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানাটা শুধু এলোমেলো হয়ে রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিলাম। একটু পরই স্যার বাথরুম থেকে একটা অ্যাশ কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। আমার কাছে এসে আমার হাত ধরে এক টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সে আমাকে বলল, গোসল করতে। গোসলের প্রতি আমার সবসময় একটা আলসেমি কাজ করে। 11টা থেকে শুরু হয় মার চেঁচামেচি আমাকে গোসল করতে পাঠানোর জন্য। আলসেমি করতে করতে পুরো 1টা বাজলে তারপর ঢুকি বাথরুমে। আর শীতকালে তো 2-1 দিন বাদও পড়ে যায়। আর সে এখন বলে কিনা এই সকাল সকাল শীতের মধ্যে আমাকে গোসল করতে। আমি চরম বিরক্তি নিয়ে বললাম, এত তাড়াতাড়ি কে গোসল করবে? স্যার তার 2 হাত আমার দুপাশে দেয়ালে রেখে মাথা ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে সকালেই গোসল করবে। আমি মুখ ফুলিয়ে বললাম, ইস, বললেই হলো, আমি করব না। সে এবার তার গলায় পেঁচানো টাওয়াল দিয়ে আমার মুখে পানি মুছতে মুছতে বলল, চুপচাপ করবে নাকি আমি করিয়ে দেব? তার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে বললাম, ছি, আপনি তো ভালো বেশরম হয়ে গেছেন। আগে তো এরকম ছিলেন না। সে একটা বাঁকা হাসি দিয়ে বলল, বেশরমের কি হলো? আমি কি অন্য কাউকে বলছি নাকি? আমার বউকে বলছি, কারণ বউ তো বউই। বলে একটা চোখ টিপ মারলো। তারপর আবার চোখে চোখ রেখে বলল, আর আমি যা হয়েছি, যেমন হয়েছি সব তোমার জন্য, সো এখন ভুগতে থাকো। এই বলে সে শাওয়ার অন করে চলে গেল। আর আমি শীতে কাঁপতে কাঁপতে হাত পা ছুঁড়ে বিরক্তি প্রকাশ করলাম। গোসল শেষ করে বের হয়ে দেখলাম স্যার রুমে নেই। তাই তাড়াতাড়ি আমি শাড়ি পরতে লাগলাম। তখনই স্যারের ছোট বোন সামিয়া আসলো। মাত্র শাড়ি পরা শেষ হয়েছে, এখনো চুলটাও ঠিক করিনি। সামিয়া এসে আমার মুখ ধরে বলল, বাহ ভাবি, তোমাকে তো এই শাড়িটাই খুব সুন্দর লাগছে। তখনই শুভ্র স্যার রুমে আসলো ফোন টিপতে টিপতে। সামিয়ার কথা শুনে সে আমার দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে আবারও ফোন টিপা শুরু করলো। আর চোখে আমাকে দেখতে লাগলো। নিচ থেকে আমার শাশুড়ি মা সামিয়াকে ডেকে উঠলে সামিয়া যেতে যেতে বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কিন্তু। সামিয়া চলে গেল। আমি চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পেছন ফিরতেই সে আবারও ফোনের দিকে নজর দিল। আবারও একটু পর আয়নায় দেখলাম সে তাকিয়ে রয়েছে এবং আমি পেছনে ফিরতেই সে নজর ঘুরিয়ে নিল। তখনই আমার মনে পড়লো সে একটু আগে বাথরুমে বলল, আমার বউ। তার মুখে বউ কথাটা শুনে কেমন যেন লেগেছিল। ভেবে আমি একটু লজ্জা পেলাম। আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। সবার সাথে বসে নাস্তা খেলাম। আমার শাশুড়ি মা আমাকে বলল, কোনো কিছু প্রয়োজন হলে যেন আমি তাকে জানাই। আজ থেকে তার 1 মেয়ে না 2 মেয়ে। কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। আমার শ্বশুর শাশুড়ি আর ননদ সবাই বেশ ভালো আর মিশুক। আমার ননদের সাথে আমার কিছুক্ষণের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। সামি আমার 1 ক্লাস নিচে পড়ে। ও আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলো আর বলতে লাগলো, জানো ভাবি, ভাইয়াকে মা আরো 1.5 বছর আগে থেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে,
কিন্তু ভাইয়া বিয়ের কথা শুনলে ফায়ার, একটা মেয়েও দেখাতে নিয়ে যেতে পারেনি। মা কতজনের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে যে ভাইয়াকে বোধহয় আর বিয়ে করাতেই পারবে না। কিন্তু একদিন হঠাৎ ভাইয়া রাত 12টা বাজে এসেই বাবা মাকে ডেকে তোমার কথা বলল, আর বলল কালকেই যেন তোমাকে দেখতে যায় আর পাকা কথা বলে। বাবা মা তো হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছে, তাই তাড়াতাড়ি করে 2 দিনের ভেতরেই তোমাকে নিয়ে আসলো। আর কয়েকদিন সময় পেলেই তো আরো বড় ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করতে পারতো। এই ভাইয়াটাও না কারোর কথা শোন না, এত রাগী হয়ে গেছে, আগে একদমই এমন ছিল না। সামিয়ার কথা শুনে নিজেকে অপরাধী লাগছিল, কিন্তু আমি তো স্যারকে ঠিক বুঝতেই পারছি না। আর সেদিনেরই ওই মেয়েটা, শুধু শুধু কিছু না থাকলে তো আর একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরতে পারে না। কিচ্ছু বুঝতে পারছি না। পুরো বাড়ি মেহমানে ভর্তি। আমার শ্বশুরবাড়ির লোকজন 2 দিনেও কম আয়োজন করেনি। স্যারের খালা, মামি, ফুপুরা মিলে আমাকে আর স্যারকে দিয়ে 100টা নিয়ম পালন করালো। তারপর আমাকে কী সব কথা যে বলতে লাগলো, তারা 1 বছরের মধ্যে নাতি নাতনির মুখ দেখতে চায়। পারলে মনে হয় কালকেই নিয়ে আসে। আর স্যারের খালাতো ভাবিদের মজা টিটকারি তো আছেই। বউ ভাতের অনুষ্ঠান শেষে আমাকে আর স্যারকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে সবাই স্যারকে নিয়ে ব্যস্ত, কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে। আমার কথা তো কারো মনেই নেই। আমিও তাই সেখান থেকে উঠে মনের মতো ঘুরতে লাগলাম। একটু পর ভাবি এসে আমার হাত টান দিয়ে বলল, এই গাধি, জামাই তো রুমে বসে আছে কখন থেকে, আর তুই এখানে কি করছিস? বিয়ে হয়ে গেছে, এখনো কি আমি সব শিখিয়ে দেব? বলে আমাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপর দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, শক্তি রান্নাঘরেই ছিল, তোমাকে কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে আমাদের বলছিল। আমি তো হাঁ করে তাকিয়ে রইলাম। কি মিথ্যা কথা। তারপর আবার বলতে থাকলো, তোমাদের বাচ্চা কাচ্চা কি প্ল্যানিং শুনি? আমার তো চোখ ছানা বড়া হয়ে গেল। স্যারের সামনে কি সব বলছে। ওই বাড়িতে তবু আমি একা শুনেছি, আর এখন তো দেখি সরাসরি সব বলে দিচ্ছে। আমি চোখ দিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বললাম, ভাবি চুপ থাকো। ভাবি জোরে জোরে বলে উঠলো, তুই চুপ থাক। তারপর আবার স্যারের উদ্দেশ্যে বলতে থাকলো, শক্তির বাচ্চার স্বভাব এখনো যায়নি, বেশি তিরিং বিরিং করে। শুভ্র, তুমি আবার মন খারাপ করো না, নিজের মতো বুঝিয়ে শুনিয়ে নিও। হায় আল্লাহ, এই ভাবিকে তো আর থামানো যাবে না। স্যার মানুষের সামনে কি আর এসব শোনা যায়। আমি তো কাচুমাচু করতে করতেই শেষ, আর স্যারের চুপচাপ বসে রয়েছে। আমি ভাবিকে থামানোর জন্য বললাম, ভাবি পোড়া পোড়া গন্ধ আসছে, কি যেন পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। ভাবি আমার কথা শুনে ছুটে বের হয়ে গেল। আর আমি স্যারের দিকে একবার তাকিয়ে একবার জোরপূর্বক হাসি দিয়ে এক দৌড় দিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। রাতে খাবারের টেবিলে বসে দেখলাম অনেক আইটেমের রান্না করা হয়েছে। খাবার মুখে দিয়ে দেখি ঝাল কম। আমি প্রচুর ঝাল খাই, ঝাল ছাড়া রান্না আমি মুখেও দিতে পারি না। এর জন্য আমার গ্যাস্ট্রিকের সমস্যাও আছে প্রচুর, কিন্তু ঝাল খাওয়া থেকে আমাকে আটকায় কে? মাকে আমি বললাম, মা রান্নায় ঝাল কম দিয়েছো কেন? বলেই সালাদের বাটি থেকে 2টো কাঁচামরিচ উঠিয়ে নিলাম। আর আমার মা আবার সব সময়ের মতো শুরু করলো, এত ঝাল খেতে পারি মেয়েটা, এই কারণে এত গ্যাস্ট্রিকের সমস্যা, তবুও যদি বাদ দেয় ঝাল খাওয়া। স্যার আমার সোজাসুজি সামনে বসেছে। মার কথা শুনে আমাকে ইশারায় বলল মরিচ রাখতে। আমি সবেমাত্র মরিচে কামড়টা দিতেই নিয়েছিলাম। তার কথা শুনে আমি ভ্রুকুচকে কামড় দিয়েই দিলাম। কে শুনে কার কথা। খাওয়ার পর রুমে যেতেই স্যার আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আর রাগী গলায় বলতে লাগলো, তখন মানা করেছিলাম না ঝাল খেতে, আমার কথা শুনলে না কেন বেয়াদব মেয়ে? স্যারের কথা শোনে না? তার মুখে বেয়াদব শুনে আমিও মুখ ফুলিয়ে রইলাম। আর স্যার এবার একটু দূরে সরে বলতে লাগলো, কথা শুনো নিয়ে এখন শাস্তি পাবে, কানে ধরো, 15 মিনিট কানে ধরে দাঁড়িয়ে থাকবে। কানে ধরার কথা শুনে আমার চোখ যেন বাইরে বের হয়ে আসতে চাইছে। আমি এত বড় মেয়ে এখন স্কুলের বাচ্চাদের মতো কানে ধরে দাঁড়িয়ে থাকবো? তা আবার 15 মিনিট? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি কানে ধরবো? স্যার তার 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মাথাটা হালকা কাত করে বলল, হ্যাঁ ভুলে গেছো আমি তোমার স্যার, আজ থেকে তোমার বেশি ঝাল খাওয়া বন্ধ। তারপর একটা জোরে ধমক দিয়ে বলল, কানে ধরো। তার ধমক শুনে আমিও আস্তে আস্তে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, মুখে একটা কাঁদো কাঁদো ভাব এনে। আর স্যার খাটে আতশোয়া হয়ে পা দুলিয়ে বই পড়ছে। কত বছর পর আজ কানে ধরলাম। 24 ঘন্টা স্যারের সাথে থাকার এই একটা সমস্যা। আমাকে নাকি এখন থেকে ঝালও খেতে দিবে না, বুঝতে পারছি। এই অ্যাংরি বার্ডটা আমাকে এভাবেই জ্বালিয়ে মারবে। 15 মিনিটের 1 সেকেন্ড আগেও স্যার আমাকে কান ছাড়তে দিল না। কাটায় কাটায় 15 মিনিট পর্যন্তই আমাকে দাঁড় করিয়ে রাখলো। আমি রাগে দুঃখে সেখান থেকে বের হয়ে আসলাম। অনেক সময় কাটিয়ে তারপর রুমে ফিরলাম। এসে দেখি স্যার ঘুমিয়ে পড়েছে। তাই আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম, একটু দূরত্ব রেখেই। শোয়ার সাথে সাথেই স্যার আমার কাছে এসে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে স্যার জেগে আছে। আমাকে তার দিকে ঘুরিয়ে বলল,
সুপ্তি, তোমার ভাবি যেন তখন কি বলছিল? স্যারের কথা শুনে তো আমি শেষ। তার দিকে তাকিয়ে আমদা আমদা করতে লাগলাম আর তুতলিয়ে বললাম, মানে